মাত্র ৩৭ বছর বয়সী একজন আফ্রিকান লিডার, যিনি এই মুহূর্তে আমেরিকা, ফ্রান্স সহ সব ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। বিগত ৩ বছরে যাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কারণ তার একটাই অপরাধ, তিনি নিজের দেশের ১৮% মানুষকে এক্সট্রিম পভার্টি থেকে বের করে এনেছেন। এমনকি এই ৩ বছরে তিনি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রায় $৪৮ মিলিয়ন লোন শোধ করে দিয়েছে। আর তার অপরাধের আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। তিনি ক্ষমতায় আসার পর থেকে নিজের দেশে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন, সেটা স্বাধীনতার ৬০ বছর পরেও সম্ভব হয়নি। এমনকি রাষ্ট্রপতি পদে বসার পরেও দেশের বাজেট যাতে ঠিকঠাক থাকে, সেই কারণে তিনি ১ টাকাও বেতন নেননি। আর ইনি হলেন বুরকিনা ফাসোর রিভলিউশনারি লিডার ইব্রাহিম তাওরে। এখন প্রশ্ন হলো, কে এই ইব্রাহিম তাওরে? কি তার পরিচয়? আর কেনই বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাকে হত্যা করতে চায়? আর কিভাবে ইব্রাহিম তাওরে বুরকিনা ফাসো সহ গোটা আফ্রিকার রোল মডেল হয়ে উঠল? বন্ধুরা, আজ সেই ইতিহাস আপনাদের বলবো। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই ধরনের ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইব্রাহিম ট্রাওরেকে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে বুরকিনা ফাসোর ইতিহাস। এই ম্যাপটা ভালো করে দেখুন, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর আফ্রিকার পশ্চিম দিকে এই যে দেশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো বুরকিনা ফাসো। ১৯১৯ সালে ফ্রান্স বুরকিনা ফাসোকে অফিসিয়ালি তাদের কলোনি ঘোষণা করে, আর এরপর থেকেই ফ্রান্স এই দেশটায় লুটপাট চালায়। ২০০ বছর ধরে ইংরেজরা যেমন ভারতবর্ষে লুটপাট করেছিল, ঠিক সেইভাবেই ফ্রান্সও বুরকিনা ফাসোকে নিঃস্ব করে দিয়েছে। একটু সহজ করে বলি, আফ্রিকার এই মুহূর্তে 4th লার্জেস্ট সোনা উৎপাদনকারী দেশ হলো বুরকিনা ফাসো। এছাড়াও দেশটার কাছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, তামা, জিঙ্ক, লিথিয়াম সহ ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ মিনারেলস। কিন্তু এত সম্পদশালী হওয়ার পরেও এই দেশটার প্রায় ৫০% মানুষ আজও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। কারণ ফ্রান্স যবে থেকে এই দেশটাকে নিজেদের কলোনি বানিয়েছে, তারপর থেকেই দেশের সমস্ত সম্পদ চলে গিয়েছে ফ্রান্সে। আর এই ৬০ বছর ধরে ফ্রান্স যে শুধুমাত্র এই দেশটার সম্পদই লুট করেছে তা কিন্তু নয়, এই দেশটার সাধারণ মানুষকে জোর করে সেনাবাহিনীতে যোগদান করিয়েছে। এরপর তারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদেরকে মরার জন্য পাঠিয়েছে, তাদেরকে দাস হিসেবে ব্যবহার করে এসেছে। এমনকি ছোট ছোট বাচ্চাগুলোকে তারা রেহাই দেয়নি। এই এলাকায় যে সোনার খনি রয়েছে, সেই সোনার খনিগুলোতে বাচ্চাদেরকে দিয়ে তারা কম টাকায় অমানবিক পরিশ্রম করাতো। কিন্তু বুরকিনা ফাসোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারা কিছু করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বুরকিনা ফাসো কি করে স্বাধীন দেশ হলো? কারণ আজকের দিনে তো ইউনাইটেড নেশনের কাছে বুরকিনা ফাসো একটা স্বাধীন দেশ হিসেবে জায়গা পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোটা আফ্রিকা জুড়ে ফ্রিডম মুভমেন্ট শুরু হয়। এমন সময়ে ফ্রান্সের উপর ন্যাশনাল প্রেশার আসতে শুরু করে, যাতে তারা ফ্রান্স কলোনিগুলোকে স্বাধীন করে। এরপর ১৯৬০ সালের ৫ই অগস্ট বুরকিনা ফাসো ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করে। সেই সময় বুরকিনার প্রেসিডেন্ট হয়েছিলেন মরিস ইয়ামেগো। প্রেসিডেন্ট হওয়ার পর মরিস দেশের ইকোনমিকে বেটার করার জন্য বেশ কিছু স্টেপ নিয়েছিলেন, যেমন বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা, যাতে বুরকিনা ফাসো ইন্টারন্যাশনাল রিকগনিশন পায়। জাতিসংঘ, ইউনাইটেড নেশন, আফ্রিকান ইউনিয়নের মতো সংস্থাগুলোতে তিনি যোগ দেন। দেশের এগ্রিকালচার সেক্টরেও তিনি বেশ কিছু বুস্ট আনার চেষ্টা করেছেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই মরিস বুরকিনা ফাসোতে তার ডিক্টেটরশিপ চালু করে দেন। বুরকিনা ফাসোতে ওয়ান পার্টি রুল শুরু হয়। দেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে ব্যান করে দেওয়া হয়, আর পার্টি সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে নিজের পরিবারের লোকজনকে বসাতে শুরু করে। এই সময় ফ্রান্সের সাথে মরিসের খুব ভালো সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক এতটাই ভালো ছিল যে মরিস সরকারের গুরুত্বপূর্ণ পদে অনেক ফ্রেঞ্চ লোকেদের রেখেছিল। বেসিক্যালি এরাই সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত নিত। এক কথায় বলতে পারেন মরিস ফ্রান্সের
পাপেট ছিল। সে নামেই বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিল, আসলে কাজ করছিল ফ্রান্সের কথায়। এই সময় সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে কারাপশন বেড়ে যায়, দেশে গরিবি দিন দিন বাড়তে থাকে। ফলে সারা দেশ জুড়ে মরিসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত 1966 সালের 3 জানুয়ারি মরিসকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে। এই সময় সেনাবাহিনীর প্রধান কর্নেল সাঙ্গোলে লামিজানা নতুন রাষ্ট্রপতি হন। কিন্তু তারপরেও বুরকিনা ফাসোর পরিস্থিতি বদলায় না। একটা সময় দেশের এডুকেশন এবং হেলথ সেক্টরের মতো বেসিক নিডগুলো থেকেও মানুষ বঞ্চিত হচ্ছিল। উল্টে এই সময় দেশের সমস্ত ন্যাচারাল রিসোর্স বিদেশি কোম্পানিগুলোর হাতে চলে যাচ্ছিল। চাষাবাদ যেটুকু হতো তাতে এক্সপোর্ট করা তো দূরের কথা, দেশের মানুষের খাবারের চাহিদাটুকুও পূরণ হচ্ছিল না। এরই মধ্যে বুরকিনা ফাসোতে আবারও একটা মিলিটারি অভ্যুত্থান হয়। 1983 সালে ক্যাপ্টেন থমাস সাঙ্কারা বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে, আর তিনি এই দেশটার নাম রেখেছিলেন বুরকিনা ফাসো, যার অর্থ সৎ মানুষের দেশ। এর আগে পর্যন্ত বুরকিনা ফাসো পরিচিত ছিল আপার ভোল্টা নামে। এই ক্যাপ্টেন সাঙ্কারা কিন্তু দেশের উন্নতির জন্য প্রকৃতপক্ষে অনেক ভালো কাজ করেছিলেন, আর সেই কাজের উপহারও তিনি ফ্রান্সের কাছ থেকে পেয়েছিলেন। সেই উপহার কি একটু পরেই আপনি জানতে পারবেন। এই সাঙ্কারা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনতেন। তিনি দেশের রোড ম্যাপ তৈরি করেন। তিনি এখানের লোকাল ইন্ডাস্ট্রি প্রমোট করতে শুরু করেন। চাষাবাদে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করে। বুরকিনা ফাসোতে যেভাবে মরুভূমি বৃদ্ধি পাচ্ছিল সেগুলো আটকানোর জন্য তিনি প্রচুর পরিমাণে গাছ লাগান। এডুকেশন হেলথের জন্য তিনি ইনভেস্টমেন্ট অনেক বাড়িয়ে দিয়েছিলেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে সাঙ্কারা এখানের জনগণের মধ্যে পপুলার হয়ে ওঠে। এর পাশাপাশি তিনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর অপরাধগুলো ওপেনলি বলতে থাকেন। তিনি এটাও বলেন যে আফ্রিকার দুর্দশার কারণ এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। তার পলিসি বেশ ভালোভাবেই গ্রো করছিল। সাঙ্কারার আমলে মাত্র 3 বছরের মধ্যে দেশের এগ্রিকালচারাল সেক্টরে 75% গ্রোথ আসে। বুরকিনা ফাসোর অর্থনীতি একটু একটু করে এগোতে শুরু করে, সাথে বিদেশি ঋণের বোঝাও ধীরে ধীরে কমে আসে। আর এই সময় তিনি বুরকিনা ফাসোতে ফ্রান্সের প্রভাব কমাতে শুরু করেন। আর এর পরেই আসে সেই দিন যেদিন সাঙ্কারা তার এই ভালো কাজের জন্য উপহার পেয়েছিলেন। 1987 সালের 15ই অক্টোবর সাঙ্কারার ঘনিষ্ঠ সহকারী এবং বন্ধু ব্লেজ কম্পাওরে সাঙ্কারাকে খুন করে এবং বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে। ব্লেজের মতে সাঙ্কারা নাকি সেই সময় বিদেশি দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করছিল। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাঙ্কারার মৃত্যুর পেছনে ঠিক কোন দেশের হাত ছিল। সাঙ্কারাকে খুন করে ফ্রান্স একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চেয়েছিল যে এখনো বুরকিনা ফাসোতে ফ্রান্সই সর্বের সর্বা। যে ফ্রান্সের এগেনস্টে কথা বলবে ফ্রান্স তাকেই তাদের পথ থেকে সরিয়ে দেবে। ব্লেজ কম্পারে 1987 সাল থেকে 2014 সাল পর্যন্ত বুরকিনার রাষ্ট্রপতি ছিলেন। প্রথম দিকে তিনি জনগণের উন্নয়নে বেশ কিছু কাজ করেছেন, কিন্তু ধীরে ধীরে তিনি ডিক্টেটর হয়ে ওঠেন। তিনি বুরকিনা ফাসোকে পুরোপুরি ফ্রান্সের কোম্পানিগুলোর কন্ট্রোলে ছেড়ে দেন এবং 2014 সালে ব্লেজ কম্পাওরে সংবিধান বদলে ফেলার চেষ্টা করেন যাতে তিনি আজীবন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন। কিন্তু সেই সময় বুরকিনা ফাসোর মানুষজন তার বিরুদ্ধে ব্যাপক হারে আন্দোলন শুরু করে। শেষে 2014 সালের 31 অক্টোবর ব্লেজ কম্পাওরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর 2015 সালে বুরকিনা ফাসোতে ভোট হয়। রোচ মার্ক ক্রিশ্চিয়ান কবর ভোটে জিতে বুরকিনার প্রেসিডেন্ট হন। কিন্তু আবার এই সময়ের মধ্যে বেশ কিছু জঙ্গি সংগঠন এই দেশটায় সক্রিয় হয়ে ওঠে। দেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাস এতটাই বেড়ে যায় যে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে যায়। এখানে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে, বিদেশি ঋণের বোঝা বাড়তে শুরু করে। এরপর 2022 সালে এসে এই দেশে আরও একটা সৈন্য অভ্যুত্থান হয়। এই সময় ক্ষমতায় আসে লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাউগো দামিবা। দেশে সন্ত্রাসবাদ দমন করার কথা বললেও তিনি তার কিছুই করতে পারেননি। উল্টে এই সময় আরও বেশ কিছু টেররিস্ট অ্যাটাক হয়, আর দেশের সম্পূর্ণ সিকিউরিটি ধীরে ধীরে ফ্রান্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আর এই জিনিসটাই সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার ছিলেন তারা ভালো চোখে দেখেননি, আর জুনিয়র সেনা অফিসাররা দামিবার এগেনস্টে চলে যায়। আর 2022 সালের 30 সেপ্টেম্বর দামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে মাত্র
34 বছর বয়সের ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর নতুন লিডার হন। আর এখান থেকেই দেশটার ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করে। 1988 সালে 14 মার্চ বুরকিনার মাউনহুন প্রদেশ রিজিয়নে ইব্রাহিম ট্রাওরের জন্ম হয়। পড়াশোনা শেষ করে তিনি 2010 সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি জাতিসংঘের জঙ্গি দমনে বেশ কয়েকটা অপারেশনে যোগ দিয়েছিলেন। সাথে তিনি এটা উপলব্ধি করেছেন যে ফ্রান্স কিভাবে এই দেশটার উজ্জ্বল ভবিষ্যৎকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। 2020 সালে মাত্র 32 বছর বয়সে ইব্রাহিম বুরকিনা ফাসো সেনাবাহিনীতে ক্যাপ্টেন হয়েছিলেন। সেনাবাহিনীর একজন ফ্রন্টলাইনে কাজ করার সময় তিনি দেখতে পান যে সিনিয়র যে সমস্ত অফিসাররা রয়েছে তারা দেশের জনগণের উন্নয়নের বদলে নিজের ফ্যামিলি উন্নয়নের ব্যাপারে বেশি ইন্টারেস্টেড। উচ্চ পদস্থ সরকারি অফিসার থেকে শুরু করে মিলিটারি পার্সোনাল সবাই সরাসরি করাপশনের সাথে ইনভলভ। এরা দেশের সামরিক বাজেটে কাটছাট করে সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে। আর দেশের খারাপ লিডাররা চক্রান্ত করে দেশের সম্পত্তি এবং দেশকে বিদেশি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে। আর এই ব্যাপারটা ট্রাওরে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আর অবশেষে তার নেতৃত্বে দামিবাকে ক্ষমতা থেকে সরানো হয় এবং নিজে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হন। আর রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তিনি এমন কিছু স্টেপ নিয়েছেন যেগুলো জানলে আপনিও রীতিমতো চমকে যাবেন। 2022 সালে ট্রাওরে যখন ক্ষমতা হাতে নেন তখন বুরকিনা ফাসো প্রায় 40% এরিয়া টেরোরিস্টদের কন্ট্রোলে ছিল। আর এই পরিস্থিতিতে দেশের সিকিউরিটিকে রিস্টোর করা, দেশের সাধারণ মানুষকে সুরক্ষিত করা, এটাই ছিল তার প্রথম এবং প্রধান মিশন। এই মিশনের জন্য ইব্রাহিম ট্রাওরে ভিডিপি বাহিনীকে বুস্ট করতে শুরু করে, যার পুরো নাম ভলান্টিয়ার ফর দ্য ডিফেন্স অব দ্য হোমল্যান্ড, যেটা একটা স্বেচ্ছাসেবক বাহিনী। অনেক বছর ধরে এই সংগঠন সরকারের সাথে মিলে দেশ থেকে জঙ্গিদের দমন করার চেষ্টা চালাচ্ছিল। তবে এই বাহিনীকে আগের কোনো সরকারই খুব একটা বেশি গুরুত্ব দেয়নি, বিশেষ কিছু সুযোগ সুবিধাও দেওয়া হতো না। ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পরই তিনি ভিডিপিতে আরও 50,000 নতুন সদস্য নেন। সরকারিভাবে এদের ট্রেনিং এবং অস্ত্রশস্ত্র এবং বেতন দেওয়া হয় যাতে এরা ডেডিকেটলি টেরোরিজমের এগেনস্টে কাজ করতে পারে। এর ফলে খুবই অল্প সময়ের মধ্যে বুরকিনা ফাসো সিকিউরিটিতে ম্যান পাওয়ার বেড়ে যায়। তবে শুধুমাত্র ভলান্টিয়ারদের ট্রেনিং দিয়েই ইব্রাহিম ট্রাওরে থেমে থাকেনি, কারণ আগের সরকারের আমলে বুরকিনা ফাসোর সেনাবাহিনী অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। সেনাবাহিনীর হাতে কোনো অ্যাডভান্স ডিফেন্স ছিল না, অ্যাডভান্স ওয়েপেন ছিল না। তাই ইব্রাহিম এবার সেনাবাহিনীতে অ্যাডভান্স টেকনোলজি ইন্ট্রোডিউস করার কথা ভাবে। বর্ডার এলাকায় নজরদারি চালানোর জন্য তিনি তুর্কি থেকে অ্যাডভান্স ড্রোন নিয়ে আসেন। ইভেন টেরোরিস্টদের অ্যাক্টিভিটির উপর নজরদারি চালানোর জন্য রিমোট সেন্সিং টেকনোলজি ইউজ করা হয়, যাতে জঙ্গিদের সহজে ট্রেস করে এলিমিনেট করা যায় এবং সাধারণ মানুষদেরকেও জঙ্গিবাদের এগেনস্টে লড়াই করা শেখানো হয়। আর এই পলিসিগুলোর জন্য দেশটির উত্তর পূর্ব দিকে যে সমস্ত এরিয়াগুলোতে এতদিন ধরে জঙ্গিদের কন্ট্রোল ছিল সেগুলো অনেকটাই উদ্ধার করা সম্ভব হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে বুরকিনা ফাসো টেরোরিজম এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ইব্রাহিম ট্রাওরে আসার পর এখানে টেরোরিস্টদের অ্যাক্টিভিটি অনেকটাই কমে গেছে। ক্ষমতায় আসার পর ইব্রাহিম ট্রাওরে আরও একটা বড় কাজ করেছেন, সেটা হলো ফ্রান্সের সেনাবাহিনীকে বুরকিনা ফাসো থেকে তাড়ান। এবার আপনি ভাবতে পারেন যে বুরকিনা ফাসো তো সেই অনেক আগেই স্বাধীন হয়েছিল, তাহলে এতদিন ফ্রান্সের সেনাবাহিনী এখানে কি করছিল? তাহলে বন্ধুরা আপনাদেরকে বলি, 1960 সালে বুরকিনা যখন স্বাধীনতা পায় তখন ফ্রান্সের সাথে বুরকিনার মধ্যে একটা সিকিউরিটি ট্রিটি হয়েছিল। সেই সময় যেহেতু বড় কোনো সেনাবাহিনী ছিল না বুরকিনার, তাই চুক্তি অনুযায়ী ফ্রান্স বুরকিনাতে সিকিউরিটি মেনটেন করার, টেরোরিজমের এগেনস্টে লড়াই করার জন্য সেনা পাঠাতো। বিশেষ করে 2013 পর যখন বুরকিনা ফাসোতে টেরোরিস্টদের পরিমাণ অনেকই বেড়ে যায়, তখন ফ্রান্স অপারেশন বারখান নামে একটা বিরাট সামরিক অভিযান চালু করে। এর ফলে শুরুর দিকে বুরকিনা ফাসোতে টেরোরিজম কিছুটা কম হয়েছিল, কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট আসেনি। আর ধীরে ধীরে এবার ফ্রান্সের সেনারা বুরকিনা ফাসোতে ঘাঁটি গাড়তে শুরু করে। আর এর আরও একটা বড় কারণ আছে। বুরকিনা ফাসোর সোনা আর তুলা ফ্রান্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর ফ্রান্সের অনেক বড় বড় কোম্পানি পরপর খনিগুলোতে প্রচুর টাকা ইনভেস্ট করেছে। তাই এই খনিগুলোর সিকিউরিটি কনফার্ম করতে ফ্রান্সের সেনারা হেল্প করত। আর স্বাধীনতার পর থেকে বুরকিনা ফাসোতে যতজন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হয়েছিলেন তারা বেশিরভাগই ছিলেন ফ্রান্সপন্থী। এরা বুরকিনা ফাসোতে থেকে ফ্রান্সের স্বার্থে কাজ করে গেছে।
আর এদের পারমিশনের ফলে ফ্রান্সের সেনাবাহিনী এতদিন ধরে বুরকিনা ফাসোতে ছিল। আর সাধারণ মানুষের প্রোটেকশন দেওয়ার নাম করে তারা এখানে রাজনীতি, অর্থনীতি, সিকিউরিটি সব কিছুকে কন্ট্রোল করেছে। কিন্তু তাওরে ক্ষমতায় আসার পর 2023 সালের জানুয়ারিতে একটি অর্ডার পাশ করেন যে মাত্র 1 মাসের মধ্যে ফ্রান্সের সমস্ত সেনাবাহিনীকে বুরকিনা ফাসো ছাড়তে বলা হয়। আর সেই সময় ফ্রান্স সেনাবাহিনীর উপর এমন অভিযোগ আনা হয় যে তারা বুরকিনা থেকে জঙ্গিদের তাড়ানোর বদলে তারা জঙ্গিবাদ জিইয়ে রাখছে, যাতে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার নামে পাকাপাকিভাবে এখানে থাকতে পারে আর এই দেশটাকে কন্ট্রোল করতে পারে। আর শেষ পর্যন্ত সরকার এবং জনগণের চাপে 2023 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রান্স মিলিটারি বুরকিনা ফাসো ছেড়ে চলে যায়। বন্ধুরা, এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্রান্স কেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যা করতে চায়। তবে ইব্রাহিম ট্রাওরে এই সব বিষয় পাত্তাই দেন না। উল্টে তিনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর এগেনস্টে গিয়ে রাশিয়ার সঙ্গে রিলেশন আরও জোরদার করেন। রাশিয়া থেকে অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট, এমনকি রাশিয়ান ট্রেনারদের ডেকে নিয়ে আসে যাতে তারা বুরকিনার সেনাবাহিনীকে ট্রেন করতে পারে। তবে শুধু রাশিয়াই নয়, চীন, তুরস্কের মতো পাওয়ারফুল কান্ট্রিগুলোর সাথেও সম্পর্ক জোরদার করেছে। এমনকি তিনি চাইছেন একটি স্ট্রং অ্যালায়েন্স তৈরি করতে, যাতে বুরকিনা ফাসো সহ গোটা আফ্রিকা থেকে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর প্রভাব কমানো যায়। ক্ষমতায় আসার পর থেকেই ইব্রাহিম ট্রাওরে তার কাজের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি ফ্রান্সের হাতের পুতুল নন। তিনি বুরকিনার সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এখনো পর্যন্ত কোনো দিন ফর্মাল ড্রেসে অফিসে যাননি। তাকে সব সময় আর্মি ড্রেসে দেখা যায়। তিনি পাবলিক বক্তৃতা দেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেন। একদম গ্রাউন্ড জিরো লেভেলে সার্ভে করে জনগণের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। এমনকি এই মুহূর্তে তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও রাষ্ট্রপতির বার্ষিক $৭৬,০০০ বেতন সেটাও তিনি নেন না। শুধুমাত্র সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে তার মাসিক যে বেতন $৫৮৩, তিনি শুধুমাত্র সেটাই মাসিক বেতন হিসেবে নেন। বুরকিনা ফাসোর ইকোনমিক কন্ডিশনকে বেটার করার জন্য তিনি বেশ কিছু স্টেপ নিয়েছেন। বুরকিনা ফাসোর প্রায় ৮০ থেকে ৯০% মানুষ এখনও কৃষিকাজের সঙ্গে যুক্ত। চাষিদের কাজের সুবিধার জন্য ট্রাক্টর, সেচের জন্য পাম্প, সহজে মালপত্র নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল, হাই কোয়ালিটির বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, এমনকি কৃষি ঋণ দিচ্ছেন। আর এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার পর বুরকিনা ফাসো অনেক তাড়াতাড়ি গ্রো করতে শুরু করেছে। চাষাবাদের পাশাপাশি বুরকিনা ফাসোতে বেশ কিছু ফুড প্রসেসিং ইউনিট তৈরি করা হয়। এছাড়া বুরকিনা ফাসোতে যেহেতু প্রচুর পরিমাণে তুলো চাষ হয়, এই তুলো প্রসেস করার জন্য সরকারি কটন প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা হয়। এতে দেশের লোকজনের যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমনি দেশীয় শিল্পেরও উন্নতি হচ্ছে। কৃষি ছাড়াও বুরকিনা ফাসোর প্রধান অর্থনীতির একটা প্রধান অংশ হলো সোনা। 2023 সালের রিপোর্ট অনুযায়ী বুরকিনা ফাসো প্রতি বছর 100 টন সোনা উৎপাদন করে। কিন্তু জানলে অবাক হবেন, বুরকিনা ফাসোর 10টা বড় বড় সোনার খনির মধ্যে 9টাই বিদেশিদের হাতে চলে গেছে। মানে এই খনিগুলো থেকে সোনা আসে, কিন্তু সবটাই চলে যায় বিদেশে। তাদের দেশে সোনার খনিগুলো থেকে বিদেশি কন্ট্রোল কমিয়ে সরকারের কন্ট্রোলে আনার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন তিনি। এতদিন পর্যন্ত বুরকিনার 70% বেশি সোনা অবৈধ খনিগুলো থেকে ইলিগালি বিদেশে পাচার করা যেত। কিন্তু এখন সরকার সেনাবাহিনীকে কাজে লাগিয়ে কয়েকটি অবৈধ খনি বন্ধ করে দিয়েছে। আর যে সোনার খনিগুলোতে সরকারের এতদিন মাত্র 10 থেকে 12% অংশীদারিত্ব ছিল, তিনি এখন সেটাকে বাড়িয়ে 25% করেছেন। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে যে হিউজ পরিমাণ ট্যাক্স বেনিফিট দেওয়া হতো, সেটাও কমিয়ে দেওয়া হয়। আর এতে সরকারের আয় অনেকটাই বেড়ে গেছে। বুরকিনা ফাসোতে 2024 সালে দেশের প্রথম গোল্ড রিফাইনারি তৈরি করা হয়, যেখানে 142 টন অপরিশোধিত খনিজ থেকে 93 কেজি অপরিশোধিত সোনা তৈরি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটা নতুন খনি চালু করার কাজ শুরু হয়েছে। এতে দেশের কর্মসংস্থান বাড়ছে, সাধারণ মানুষের ইনকাম বাড়ছে এবং দেশের ইকোনমিক বুস্ট করছে। ইব্রাহিম ট্রাওরে আরও একটা বড় ইম্পর্টেন্ট রিফর্ম আনতে চলেছে, আর সেটা হলো CFA, ফ্রান্সের বদলে নতুন কারেন্সি চালু করা। যারা জানেন না তাদেরকে বলে দিই, CFA ফ্রান্স হলো বুরকিনা ফাসো সহ 14টা আফ্রিকান দেশের কারেন্সি। ফ্রান্স সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন ফ্রান্স কলোনিগুলোর জন্য এই কারেন্সি চালু করেছিল।
এই নামের অর্থ হলো কলোনাইজ ফ্রান্সিস ডি আফ্রিকি, অর্থাৎ আফ্রিকার ফরাসি উপনিবেশ স্থান। আর এটা এখনও ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে এবং সেই কারেন্সি ফ্রান্সেই ছাপা হয় আর ফ্রান্স থেকে আফ্রিকান দেশগুলোতে পাঠানো হয়। তবে কারেন্সি ব্যবহার করার জন্য ফ্রান্স সরকার বেশ কিছু শর্ত দিয়েছে, যেমন যারা এই কারেন্সি ব্যবহার করবে তাদের ফরেন রিজার্ভের 50% ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। মানে 14টা আফ্রিকান দেশের ফরেন রিজার্ভের 50% ফ্রান্সের কাছে জমা আছে এবং ফ্রান্স সরকার রীতিমতো এগুলো থেকে ইন্টারেস্ট পায়। আবার এই সিএফএ ফ্রাঙ্কের ভ্যালু ইউরোর সাথে ফিক্স করা, মানে 1 ইউরোর ভ্যালু 655.95 সিএফএ। এখন বিশ্ববাজারে ইউরোর ভ্যালু বাড়ুক বা না বাড়ুক, এই সিএফএ ফ্রাঙ্ক সবসময় একই রেটে লেনদেন হবে। আর এই সিএফএ ফ্রাঙ্ককে হাতিয়ার করেই ফ্রান্স সরকার এখন 14টা দেশের ইকোনমিকে কন্ট্রোল করছে। ইব্রাহিম ক্ষমতায় আসার পর থেকেই তিনি এই সিস্টেমের এগেনস্টে বারবার কথা বলছেন। ইভেন ফ্রান্স কিভাবে আফ্রিকানদের ঠকাচ্ছে সেটাও তিনি সবার সামনে তুলে ধরেন। ট্রাউরে এই মুহূর্তে সিএফএ ফ্রাঙ্কের বদলে নতুন কারেন্সি চালু করার ব্যাপারে আফ্রিকান দেশগুলোকে একজোট করার বার্তা দিয়েছেন। আর এটা যদি সাকসেসফুল হয় তাহলে বলতে পারেন আফ্রিকান দেশগুলোর উপরে ফ্রান্সের কন্ট্রোল অনেকটাই কমিয়ে দেবে। আর স্বাভাবিকভাবেই বলা যায় যে ফ্রান্স সরকার এটা খুব সহজে করতে দেবে না। ইব্রাহিম ট্রাউরের নেক্সট স্টেপ হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। 2022 সালে যখন ট্রাউরে ক্ষমতা এসেছিলেন তখন সারা দেশ জুড়ে মাত্র 3000 কিলোমিটার পাকা রাস্তা ছিল। দেশের বেশিরভাগ গ্রামগুলো বুরকিনার মেইন সিটিগুলো থেকে বিচ্ছিন্ন ছিল। এরপর ট্রাউরে একটি বড় উদ্যোগ নেন। তিনি গোটা দেশ জুড়ে সরকারিভাবে হাজার হাজার ছেলে মেয়েদের মডার্ন যন্ত্রপাতি ব্যবহার করার ট্রেনিং দেওয়া শুরু করেন এবং তাদেরকে সেই যন্ত্রপাতি কিনে দেওয়া হয়। আর এখন বুরকিনার লোকাল জনগণের হাত ধরে প্রতি বছর 3 থেকে 5000 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হচ্ছে, সাথে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। আর এই ট্রেন কিন্তু শুধুমাত্র রাস্তা তৈরির জন্য নয়, নতুন স্কুল, কলেজ, হসপিটাল তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারি মডেল স্কুলগুলো তৈরি করে ছেলে মেয়েদের ফ্রিতে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। দেশের কারাপশন দূর করার জন্য নেতা মন্ত্রীদের বেতন 50% কমিয়ে সরকারি কর্মচারীদের বেতন 30% বাড়িয়ে দেওয়া হয়। এছাড়াও করাপ্টেড লিডার এবং অফিসারদের চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই সময় বুরকিনা ফাসোতে অনেকগুলো নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে যাতে দেশের প্রত্যেকটা কোণায় ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া যায় এবং দেশের জনগণকে একটা বেটার লাইফ দেওয়া যায়। তবে এটা ঠিক যে বুরকিনা ফাসোতে যেটুকু ডেভেলপ হয়েছে সেটা আমাদের দেশের তুলনায় অনেকটাই কম, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে তিনি যা করে দেখিয়েছেন সেটা সারা বিশ্বের জন্য একটা অনুপ্রেরণা। 2022 সালে যেখানে বুরকিনা ফাসোর জিডিপি ছিল $18.8 বিলিয়ন, 2024 সালের মধ্যে সেই জিডিপি $21.1 বিলিয়ন হয়ে গেছে। মানে মাত্র 2 বছরের মধ্যে দেশের জিডিপির গ্রোথ 17 থেকে 18% হয়ে যায়। দেশের লক্ষ লক্ষ মানুষ এই 2 বছরের মধ্যে দারিদ্র্য সীমা থেকে উঠে এসেছে। দেশের বেকারত্ব কমেছে। দেশের পার ক্যাপিটাল ইনকাম $861 থেকে বেড়ে $911 পৌঁছে গেছে। ট্রাউরের মতে দেশের সত্যিকারের স্বাধীনতা শুধুমাত্র ইকোনমিক গ্রোথ থেকে আসে না, তিনি দেশের প্রত্যেক জায়গা থেকে মানুষের মন থেকে পরাধীনতার সমস্ত ছাপ মুছে ফেলতে চান। সেই কারণে বুরকিনা ফাসোর যে সমস্ত আদালত রয়েছে সেখানে ব্রিটিশ এবং ফরাসি জাজদের পোশাক নিষিদ্ধ করে ট্র্যাডিশনাল বুরকিনা পোশাক চালু করা হয়েছে। আর এটা কিন্তু শুধুমাত্র একটা ড্রেস কোড চেঞ্জ করার বিষয় নয়, দেশীয় কালচার এবং দেশীয় ট্র্যাডিশনকে প্রমোট করাই এর অন্যতম উদ্দেশ্য। আর ইব্রাহিম ট্রাউরে যদি এইভাবে ঠিক 10 বছর কাজ করতে পারেন তাহলে বুরকিনা ফাসো একটা সময় আফ্রিকার অন্যতম ধনী দেশ হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমা বিশ্ব কি এটা করতে দেবে? আপনার কি মনে হয়? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।